পাল্টাচ্ছে সময়, পাল্টে যাচ্ছে মানুষের আগ্রহের বিষয়। যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র। সে সকল ক্ষেত্রে এগিয়ে আসছে তরুণরা। তারা শ্রম দিয়ে, মেধা দিয়ে সে সকল ক্ষেত্রে নিজেদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছেন। একই সাথে তারা অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। কিছু কিছু ক্ষেত্রে তারা এমন সাফল্য অর্জন করছেন, সেখানে দেশের নামও বিশ্বের কাতারে বা সারা বিশ্বে বিশেষভাবে দেশের নামও উচ্চারিত হচ্ছে। আমরা চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন আনোয়ার সিমেন্ট মুক্তকণ্ঠ অনুষ্ঠানে এসবই নানা বিষয় নিয়ে কথা বলি, এবং আজকে আমরা কথা বলতে চাই একটি অফ ট্র্যাকের সাবজেক্ট। আমি বলবো যে একটি ভিন্ন ধরনের বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রি নিয়ে, যাকে আমরা রন্ধন শিল্প বলতে পারি, যাকে আমরা বলতে পারি আরও বিভিন্ন নামে অভিহিত করতে পারি। এবং এই নামগুলোর, এই শিল্পের বিভিন্ন দিক, এই শিল্পের বিভিন্ন সংকট, এই শিল্পের বিভিন্ন সম্ভাবনা এবং এই শিল্পের নানা দিক নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন জনাব সৈয়দ তোজাম্মুল হক, এক্সিকিউটিভ সু শেফ ক্যাফে সাও পাওলো লিমিটেড। আমাদের সাথে আছেন রাফিয়া আহমেদ, ডেমি শেফ দি পার্টি ক্যাফে সাও পাওলো লিমিটেড। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে একটা ভিন্ন ধারার বিষয়ে কথা বলতে চাই। আমরা যদিও এটা একটা অফ ট্র্যাকের সাবজেক্ট, তবে আমি বলবো যে এই বছরের শুরুতে কিন্তু এই শেফ ইন্ডাস্ট্রি বা শেফের বিষয়গুলো নিয়ে আমরা নতুন করে জেনেছি। কারণ আমরা জানি অস্ট্রেলিয়াতে মাস্টার শেফে আমাদের বাংলাদেশের প্রতিনিধি বা বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারী কিশোরা চৌধুরী কিন্তু অনেক বড় সাফল্য দেখিয়েছেন। এবং আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন ধরনের আইটেম দেখেছি, বিভিন্ন ধরনের খাবার দেখেছি, পান্তা ভাতের খবর আমরা জেনেছি। তো সো নানা দিক ইতিবাচকভাবে আলোচনা হয়েছে। তো আমরা আজকের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটু আলোচনা শুরুতেই রাফিয়া আহমেদ আপনার কাছে আসতে চাই। আমি আপনার কাছেও আসবো। রাফিয়া আহমেদ, খুব সহজ করেই প্রথমে জানতে চাই, হ্যাঁ, এত কিছু থাকতে রন্ধন শিল্পী হওয়ার ইচ্ছা কেন হলো? পাচক হওয়ার ইচ্ছা কেন হলো? হওয়ার পরে এখন আপনি কিভাবে নিজেকে ডিসকভার করছেন? থ্যাংক ইউ। রন্ধনশিল্পী বা পাচক হওয়ার ইচ্ছাটা আসলে ওখান থেকেই, এটা ক্রিয়েটিভনেস থেকে আসছে। এখানে ফুড ইন্ডাস্ট্রিতে আমরা ফুডে কি পাচ্ছি না, উই ক্যান গেট কালার্স, উই ক্যান গেট ফ্লেভার্স। আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার নিয়ে খেলতে পারছি, অ্যান্ড ইটস এ চ্যালেঞ্জিং থিং। দ্যাটস ওয়াই এই ট্র্যাকে আসা পার্সোনালি আমার জন্য। যখন যখন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলে মেয়ে ডাক্তার হবে, ছেলে মেয়ে সরকারি চাকরিতে যাবে, ছেলে মেয়ে বড় এক্সিকিউটিভ হবে, এমন স্বপ্নই তো বাবা মা সাধারণত দেখে থাকেন। কিন্তু আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি শেফ হবেন, আপনি পাচক হবেন, আপনি রন্ধন শিল্পে যোগ দেবেন, তখন আপনার ফ্যামিলি থেকে ফিডব্যাকটা কেমন ছিল? আমি একটু যোগ করতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স। আচ্ছা। তো বাসা থেকে সবসময় আমাকে বলতো যে বাবার ইচ্ছা ছিল হয়তো বা ডাক্তার বানানো, আর মায়ের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার সেক্টরে যাওয়া। কিন্তু দেখলাম যে আসলে ওই জিনিসটার থেকে আমার কাছে বেশি মোটিভেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ মনে হচ্ছে এই সেক্টরটা। তো যখন আমি এইচএসসিটা শেষ করলাম, এরপর আমি বুঝতে পারলাম যে আমার ইন্টারেস্টটা কোন দিকে। সো ওই সময় থেকে এইভাবে নিজেকে আপগ্রেডেড করা, এই জিনিসগুলো সম্বন্ধে নিজের মোটিভেশনগুলোকে আরও আপগ্রেড করা। এরপরে আমি বাসায় জানালাম যে আমার আসলে এই সেক্টরে কাজ করার ইচ্ছা। তো আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ফুল সাপোর্ট পেয়েছি, অ্যান্ড আমি বলবো যে আমি ফরচুনেট অ্যাকচুয়ালি। সো এখান থেকে আপনার ইচ্ছাকে আপনার পরিবার ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে, এবং আপনি অত্যন্ত কি বলা যায় খুশি মনে বা সহযোগিতা নিয়েই আপনি এই শিল্পে নিজেকে যুক্ত করতে পেরেছেন। তোজাম্মুল হক, আপনার গল্পটা কি? আমরা একটু আপনার গল্পটা শুনতে চাই। আমার গল্পটা হচ্ছে আমি 2002 সালে অ্যাকচুয়ালি আমি অস্ট্রেলিয়ায় চলে যাই, এবং আমি অস্ট্রেলিয়া যাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ে পড়তে। আচ্ছা। এবং আমি আমার ব্যাচেলারও কমপ্লিট করি অ্যাকাউন্টিংয়ে। সো আমি যখন অ্যাকাউন্টিংয়ে পড়তাম, ওখানে পার্ট টাইম জবে আমি আমার ক্যারিয়ার শুরু করি সিডনি ম্যারিয়টে অ্যাজ এ স্টুয়ার্ড। আমি থালা বাসন মাজতাম, যেখান থেকে আমার শুরু। সো এই থালা বাসন মাজতে মাজতে কেন জানি এটার প্রতি একটা আগ্রহ জন্মালো। তারপরে আমি আমার অ্যাকাউন্টিংয়ের কোর্স কমপ্লিট করলাম, এবং আমি জয়েনও করলাম একটা কোম্পানিতে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ক্লার্ক আর অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অফিসার। তারপর আমার কেন জানি একটা ওই যে একটা খিদা ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমি চিন্তা করলাম, না, আমি ওয়াই আই ডোন্ট গো অ্যান্ড
ডু এ কোর্স। তারপরে আমি স্কুলে গেলাম, কুকিং স্কুলে 4 বছরের একটা কোর্স করলাম। 4 বছর? 4 বছর লম্বা সময়। লম্বা সময়। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে যে আমাদের যে শেফিংয়ের যে কোর্সগুলো হয়, শেফদের কোর্সগুলো মিনিমাম 4 বছরের কোর্স হয়। এটাকে আমরা বলি অ্যাপ্রেন্টিস শেফ বা ইন্টার্ন। 4টা বছর। মানে শুধু কি অস্ট্রেলিয়াতে 4 বছর নাকি ইউরোপ আমেরিকাতে? না, ইউরোপ আমেরিকাতে জায়গা ভেদে অনেক কম বেশিও আছে। সবচেয়ে বেশি সময় লাগে ফ্রেঞ্চকে, কারণ আমাদের কিন্তু রান্নার ক্ষেত্রে আমরা স্বর্গ ধরি হচ্ছে ফ্রান্স। তাই? ফ্রান্সের শেফরা হচ্ছে বেস্ট আমরা শেফ। তো জানি ফ্রান্সের সৌরভ, অর্থাৎ ফ্রান্সের আপনার ফ্রান্সের পারফিউম, হ্যাঁ। ফ্রান্সের ফ্রান্সের খাবার, ফুড, আচ্ছা আচ্ছা, ফ্রান্সের আইফেল টাওয়ার ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে। আমি আজকে নতুন জানলাম, আমি জানতাম না যে ফ্রান্সের ফ্রেঞ্চ, হ্যাঁ, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্রেঞ্চ শেফরা খুব আগায়, অনেক আগায়। আচ্ছা আচ্ছা। এবং এটার একটা কারণ হচ্ছে তাদের অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে 7 বছরের। 7 বছর? 7 বছর, যেটা আপনি অস্ট্রেলিয়াতে 4 বছর 4 বছর। ইউকেতে গেলে এটা হচ্ছে 5 বছর। ওকে। যেটা আমাদের দেশে নর্মালি একটা ছোট ঘাটতি, যে আমাদের দেশে 3 থেকে 6 মাসের মধ্যে এটাকে আমরা করানোর এত চেষ্টা কম সময়? করছি। আমি এই জায়গাতে আসবো, মানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, বাংলাদেশের সমস্যা কি, বাংলাদেশের সংকটটা কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি, সেই নিয়ে আলোচনায় আসবো। আমি তো আপনার গল্পটা একটু শুনতে যাচ্ছিলাম, যে গল্পের মাধ্যমে আসলে হ্যাঁ। আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে আমি ভর্তি হলাম 4 বছরের কোর্স। 4 বছরের কোর্সে আমি আমার কোর্স করলাম। বাই দিস টাইম আই লেট মাই ফ্যামিলি নো, এবং আই ওয়াজ লাকি, আমার বাবার কোনো অবজেকশন ছিল না। আচ্ছা, আচ্ছা। আমার বাবা একবারই একটা কথা বলেছে যে ইউ আর ওল্ড এনাফ, তুমি অ্যাডাল্ট, তুমি জানো তুমি কি করতে চাও, সো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। মায়ের একটু একটা ছিল যে তুই ছেলে বাবুর্চি কি হবে। সরি, শেফিং এ যাবি, এই বাবুর্চি, শব্দটা- মানে এই শব্দটা literally ব্যবহার করা ঠিক হবে যে কিনা বাবু- জানি না। আমার সবচেয়ে মজার হচ্ছে যে আমার আমার ছোট ফুপু, যে তার সাথে আমি খুব ক্লোজ ছিলাম, আচ্ছা, আচ্ছা। এবং আমার ফুপুকে আমি যখন বললাম, সো ফুপুকে আমি বললাম, ফুপু প্রথমে বুঝেনি, কারণ ফুপুকে আমি একটু টেকনিক্যালি বলেছি। আমি বলেছি ফুপু আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ছি। আমার ফুপু মনে করছে আচ্ছা হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হসপিটাল রিলেটেড কোনো কিছু, রুগী টুগির সেবা করবো। সেও বেশ খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা, দিস এ কাইন্ড অফ সেবা, এটাও হসপিটালিটি। রাইট। বাট আমার পরবর্তীতে গিয়ে কোনো আর ইস্যু হয়নি ফ্যামিলি থেকে। হ্যাঁ, ফ্যামিলিতে অনেকেই বলেছে, মানে বাবাকেও, বাবার ফ্রেন্ডসরাও অনেকে বলেছে যে ও তো অ্যাকাউন্টিংয়ে ভালোই ছিল, ভালো করছিল, যে বলছে করতে চাচ্ছে করুক। সো তারপরে তো আমি 2010-এ দেশে ব্যাক করলাম। দেশে ব্যাক করে কয়েকটা প্রপার্টিতে কাজ করলাম। এই যে দেশে এসে যখন আপনি শুরু করলেন, তখন দেশের বাজারটা বা দেশের মার্কেটটা কোন পর্যায়ে ছিল? আমি যখন শুরু করলাম, আমি অ্যাকচুয়ালি 2010-এ শুরু করলাম। 2010-এ যখন শুরু করলাম তখন কিন্তু মার্কেট কেবল উঠছে, আচ্ছা। গ্রো করছে, এবং তারপরে পরবর্তী 2-3 বছরে মার্কেট খুব স্লোলি গ্রো করেছে। আমি বলবো 2013-14 থেকে মার্কেট কিন্তু র্যাপিডলি, মানে গ্র্যাজুয়ালি গ্রো করে গেছে আনটিল কোভিডের যে এটা আমাদের হলো, এটার আগ পর্যন্ত কিন্তু মার্কেট অনেক গ্রো করেছে আমাদের। আমাদের মার্কেটটা মূলত কি কেন্দ্রিক? আমাদের এই মার্কেটটি, আপনি যে ফ্ল্যারিশের কথা বললেন, আপনি যে বুমের কথা বললেন, এই বুমটা কি কেন্দ্রিক ঘটেছিল? বুমটা আমরা যদি ঢাকা কেন্দ্রিক দেখি, ঢাকাতে কিন্তু এটা হচ্ছে রেস্টুরেন্ট বেস চলে গিয়েছে। বাট আমরা যদি জাস্ট একটু ঢাকার বাইরে বড় বড় সিটিগুলোতে দেখি, চিটাগং বা রাজশাহী, বগুড়া, এই জায়গাগুলোতে রেস্টুরেন্ট এবং ক্যাফের একটা মিক্সড আছে। ঢাকাতেও ক্যাফেটা যাচ্ছে, ক্যাফেও হচ্ছে, ঢাকাতে নতুন নতুন অনেক ক্যাফে হচ্ছে, বাট ক্যাফে বিজনেসটা কিন্তু বাংলাদেশে এখন খুব গ্রো করছে। আচ্ছা, আপনারা এই ট্রেন্ডে দেখছেন আর কি। এই ট্রেন্ডটা আমি দেখছি। আমি আপনার কাছে আবার আসবো। আমি রাফি আহমেদ, আপনার কাছে আরেকবার আসি। তো যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসলেন, রন্ধনশিল্পী বলি, বাবুর্চি বলি, পাচক বলি, যেটাই বলি না কেন, আপনি যখন করলেন, আমি আপনার প্রথম দিককার যে চ্যালেঞ্জ, অর্থাৎ এখানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এখানকার আর্নিং, এই যে বিষয়গুলো ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে সামাজিক স্বীকৃতির ব্যাপারটা আর কি, হ্যাঁ, এই বিষয়গুলো কেমন ছিল? আমার স্টার্টিংটা শুরু হয় একেবারে 2016 থেকে, ফ্রম রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ থেকে। সো আই এম থ্যাঙ্কফুল যে আমি ওই প্ল্যাটফর্মটা পেয়েছিলাম। এরপর থেকে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয়। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু যখন স্টার্ট করি তখন আমার কোনো কোর্স করা ছিল না, বা কোনো একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না এই বিষয়ে। তো এর পরে আমি সব কোর্সগুলো করা শুরু করি, বা আমার যে একাডেমিক্যাল যে এডুকেশনাল যে সাবজেক্টগুলো, এগুলো আমি নেই। তো যখন আমি প্রফেশনালি ইন্ডাস্ট্রিতে এন্টার করলাম, এরপরে কিছু জিনিস
ছিল, যেটা অ্যাকচুয়ালি নিতে কষ্ট হচ্ছিল স্টার্টিংয়ে, কাজ বাংলাদেশে তখনও এখনও বলতে গেলে ওইভাবে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা গ্রো আপ হয় নাই। ফর আ ফিমেল শেফ, অ্যাজ এ ফিমেল শেফ অনেক কিছু ফেস করতে হয়েছিল। যখন আমি ইন্টারভিউতে যেতাম তো আমার ফেস করতে হতো যে আগেই জিজ্ঞাসা করতো আপনি কি পারবেন আসলে, কাজ কম্পিটিশন থেকে এসে একটা প্রফেশনাল কিচেনে যাওয়া এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স থেকে যায়, গ্যাপ থেকে যায়, কাজ প্রফেশনাল কিচেন অ্যান্ড কম্পিটিশন ইজ ভেরি ডিফারেন্ট। ওকে, তার মানে ছোট্ট করে বলে এই যে আমাদের বাসায় আম্মারাই বেশি রান্না করেন, আম্মা খালা চাচিরাই বেশি রান্না করেন, কিন্তু যখন আপনি এটা পেশা একেবারে পূর্ণাঙ্গ পেশা হিসেবে যখন আপনি আসছেন, একজন শেফ হিসেবে আসছেন, তখন নারীদের অংশগ্রহণ বা নারীদের অবস্থানটা একটু কঠিনই। আপনি একটু কঠিনই, একটু বলতে একটু থেকে আরেকটু বেশি, একটু চেয়ে একটু বেশি। তো এটার প্রধান কি কারণ মনে হয়? এটা কি আমাদের সাইকোলজিক্যাল ব্যারিয়ার নাকি সামাজিক কাঠামো, কি মনে হয় আপনার? আমি মনে করি সাইকোলজিক্যাল ব্যারিয়ার অ্যান্ড সামাজিক কাঠামোবদ্ধতা দুটাই এখানে ইকুয়ালি কাজ করছে। কিছু টিপিক্যাল চিন্তাধারা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে, যেটা একটা ছোট একটা গণ্ডির ভিতরে কিছু মানুষজন এটা এখনো চিন্তা করে যে কালিনারি ইন্ডাস্ট্রিতে বা হোটেল ইন্ডাস্ট্রিতে মেয়েদের জন্য পারফেক্ট না, কিছু কিছু সেফ না, এমন কিছু কিছু ক্ষেত্রে সেফ না, লং আওয়ার ডিউটি, সো দে ক্যান্ট ক্যাপেবল, আই মিন তারা করতে পারবে না এত লং আওয়ার ডিউটি। কিন্তু আসলে কিন্তু না, ইটস নট অ্যাবাউট দ্য স্ট্রেংথ, ইটস অ্যাবাউট দ্য মেন্টালিটি, ইটস অ্যাবাউট দ্য মেনটেনেন্স, হাউ ইউ মেনটেন, হাউ ইউ হ্যান্ডেল। সো এইভাবেই আর কি। আমি ছোট্ট করে জানতে চাই, আপনি এখন যে টিমের সাথে আছেন, ক্যাফে সাও পাওলো লিমিটেড, এখানে আপনার সাথে কতজন ফিমেল আছেন? আপনাদের সংখ্যাটা কেমন বা টিমের পরিধিটা কেমন? আমার সাথে মোর দ্যান 5। ওকে, ইট ইজ এনাফ Exactly, ফর এ গুড ফিমেল টিম। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার আপনার কাছে আসবো। আমি সেই জন্য সৈয়দ তোজাম্মুল হক আপনার কাছে, আপনি এই শিল্পের বিকাশের কিছু কথা বলছিলেন, বুমের কথা বলছিলেন। আমরা অনেক সময় শিল্পের বিকাশের ক্ষেত্রে অন্য দেশের সাথে তুলনা করি, অন্য দেশের সাথে আমরা তুলনা টেনে নিজেদের অবস্থানটা জানার চেষ্টা করি। আমরা জানি অনেক আগে থেকেই লন্ডনে বাংলাদেশ থেকে অনেক শেফ কাজ করেন। আমরা জানি অনেকে ইউরোপের, আমেরিকার অনেক দেশেও শেফিং ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশের ছেলেপেলেরা যুক্ত আছে। তো সেগুলো তো হতো বিচ্ছিন্নভাবে অনেকটা বাধ্য হয়েও অনেকে করতেন। কিন্তু একটা ইন্ডাস্ট্রি হিসাবে, শিল্প হিসাবে যদি আমি বলি, তাহলে যদি বলি ভারতের তুলনায়, যদি বলি নেপালের তুলনায়, যদি বলি পাকিস্তানের তুলনায়, এই ইন্ডাস্ট্রিটা, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা বিশ্বর দরবারে বাংলাদেশকে কোন প্রেক্ষাপটে রিপ্রেজেন্ট করে? আমি পাকিস্তান বা নেপালের মার্কেটটা জানি না অনেস্টলি, বাট আমি যদি ইন্ডিয়ার সাথে তুলনা করি, ইন্ডিয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট আমাদের সাথে অনেক এগিয়ে আছে। আমি বলবো অ্যাটলিস্ট 20 বছর তারা আমাদের সাথে আগে আছে, যেটা আমাদের একটা ব্যাকফুট। কারণ আমাদের কিন্তু একটা সময় ছিল যে আমরা হসপিটালিটি ম্যানেজমেন্টটাকে ওইভাবে নেইনি, ইন্ডিয়া যে জিনিসটাকে গ্র্যাব করেছে। আপনি যদি মিডল ইস্টে যান, আপনি দেখবেন মিডল ইস্টের এখন কিন্তু একটা বড় অংশ হচ্ছে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। ইভেন দো আমাদের দেশেও এখন অনেক বড় বড় প্রপার্টি কিন্তু ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চালাচ্ছে। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে এটা জাস্ট আপনি প্রপার্টি বলতে কি আপনি 5 স্টার হোটেলস এবং অনেক রেস্টুরেন্ট, অনেক রিসোর্ট চালাচ্ছে। কিন্তু এইটাই আমি যখন অস্ট্রেলিয়াতে থেকেছি আমি দেখেছি জাস্ট অপোজিট। বাংলাদেশের যারা আছে তারা কিন্তু আরো অনেক ভালো করছে। এটার একটা কারণ হচ্ছে যে যখন দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে গিয়ে তারা ওই সুযোগ সুবিধাটা পাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমরা একটু এখনো ব্যাকফুটে আছি। সেটা হচ্ছে আমাদের সামাজিক কিছু রীতিনীতি, আমাদের ধর্মীয় কিছু রীতিনীতি এটার সাথে জড়িত আছে। পাশাপাশি আমাদের যে মন মানসিকতা এখনো ওইভাবে উঠেনি, আমরা এখনো হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে ওইভাবে নিতে পারিনি নিজেদের মধ্যে। আচ্ছা, এটা একটা বড় ব্যারিয়ার আপনি মনে করছেন? এটা একটা বড় ব্যারিয়ার। পাশাপাশি আরও কিছু ব্যারিয়ার আছে। একটা হচ্ছে যে আমি বলবো হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, আমাদের ইন্ডাস্ট্রি খুব ভালো মতোই ডেভেলপ করছে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের যে কারিকুলাম সেটা পুরোপুরি পারফেক্ট না। কিন্তু আমি যদি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেখানে এই বিষয়গুলো পড়ানো হয় না? সেখানে এই বিষয়গুলো পড়ানো হয়, বাট সেখানে কিন্তু আসন সংখ্যা খুব সীমিত।
আচ্ছা আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এটার দীর্ঘমেয়াদী কোর্স, কারিকুলাম বা Exactly. পড়াশোনা? আমি পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো যে টিএইচএম ইটস ভেরি গুড থিং, এবং এইটাকে আরো লেন্দি করা উচিত। কারণ আমি আপনাকে ফার্স্টে যেটা বললাম যে আমাদের দেশে যেটা হচ্ছে আমাদের কোর্স করানো হচ্ছে 6 মাস বা 1 বছরের কোর্স আমাদের আছে, কিন্তু এটার কিন্তু কোনো লং ট্রেনিং নাই। আমি একটু একেবারে জানতেই চাই, বাংলাদেশে যারা এই শিল্পে আসতে চান, শেপ ইন্ডাস্ট্রিতে আসতে চান, একেবারে কেউ যদি অনার্স মাস্টার্স করার পরে, মূলধারা পড়াশোনা করার পরে কেউ যদি নিজেকে এখানে এটার জন্য তৈরি করতে চান, তাহলে তাদের উপায় কি? তারা কি এই ট্রেনিং ইনস্টিটিউট বা সেন্টারগুলোতে যান? এগুলোর নাম কি? এখানে বিভিন্ন প্রাইভেট এবং সরকারির মধ্যে এনএইচটিটিআই আছে, পর্যটনের আন্ডারে, যেটা পর্যটন কর্পোরেশন। পর্যটন কর্পোরেশনের আন্ডারে, দে আর ডুইং ভেরি গুড। আচ্ছা, তাদের যে কোর্সগুলো আছে খুবই ভালো, তাদের 1 বছর 2 বছর মেয়াদি কোর্স আছে। এবং আমি স্যালুট করি এখন পর্যটনের যে দেখছেন যে যে জিনিসটা, মানে আমাদের স্পেশালি শেফিং এর ডিপার্টমেন্টে দেখছেন জায়েদা আপা, মানে শি ইজ ওয়ার্কিং আ লট। উনি চাচ্ছেন জায়গাটাকে, মানে যে ব্যারিয়ারগুলো আছে ভেঙে একটা অন্য লেভেলে নিতে, কিন্তু তারপরে ওইখানে কিছু সীমিত, কারণ গভর্নমেন্ট ফান্ড ইস্যু আছে, তারপরে পলিসি ইস্যু আছে, অনেক কিছু ইস্যু আছে, পাশাপাশি মানে আসন সংখ্যাও সীমিত একটা ইস্যু থেকে যায়। এখানে কেমন সংখ্যক শিক্ষার্থী বা কেমন সংখ্যক প্রফেশনাল? এখানে প্রতি কোর্সে, আমি যেটুকু জানি, প্রতি কোর্সে ওনারা মনে হয় 100 জন নাকি আমার সময় নিয়েছিল 85 জন। 85 জন থেকে 100 জন করে স্টুডেন্ট তারা নিতে আপনি পারে। সেখানে কোর্সটা করেছেন? আমি সেখানে কোর্স করেছি, আমার ফার্স্ট কোর্সটা ওখানে ছিল। আচ্ছা আচ্ছা, তো এখানে 85 থেকে 100 জনের বেশি স্টুডেন্ট তারা কভার করতে পারে না, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে এইখানে সবচেয়ে বড় একটা ভূমিকা গভর্নমেন্ট রাখতে পারে। এবং এই যে মাত্র 100 জন স্টুডেন্ট এখানে আপনার এই ক্ষেত্রে পড়াশোনা করছেন বা নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছে, নিশ্চয়ই মার্কেট ডিমান্ড তার চাইতে অনেক বেশি। মার্কেট ডিমান্ড, আমি ওটাতে আসছিলাম যে মার্কেট ডিমান্ড কিন্তু আমাদের প্রতি বছর, আমাদের একটা ক্যালকুলেশনে বলে যে আমাদের প্রতি বছর মিনিমাম 1500 থেকে 2000 শেফ দরকার। 1500 থেকে 2000? 2000 শেফ আমার দরকার, মানে নতুন করে দরকার। আচ্ছা, সেখানে আমরা পাচ্ছি 100, এবং আরো প্রাইভেট যে ইনস্টিটিউট আছে, বিভিন্ন ইনস্টিটিউট, সেগুলা থেকে হয়তো বা আমরা আরো 200-250 পাচ্ছি। তো একটা বড় গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট একটা ভালো পদক্ষেপ নিয়েছে, সিপ প্রজেক্ট, যে প্রজেক্টের আন্ডারে গভর্নমেন্ট মানে ছেলেপেলেদেরকে কোর্স করাচ্ছে, স্টুডেন্টদেরকে কোর্স করাচ্ছে, এবং তাদেরকে একটা 3 মাসের অ্যাটাচমেন্ট করাচ্ছে, তারপরে জব প্লেসমেন্টের ব্যাপার মানে একটা করছে। কিন্তু এই ক্ষেত্রে গভর্নমেন্ট আরও অনেক কিছু করতে পারে, যে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে আমাদের, এই ইউনিভার্সিটিগুলোতে, আবার আমি ইন্ডিয়াতে ফিরে যাই, ইন্ডিয়াতে কিন্তু প্রত্যেকটা টিএইচএম এর কোর্স মিনিমাম 3 থেকে 4 বছরের, এবং এটা স্বতন্ত্র একটা ডিপার্টমেন্ট। এটা মানে বাংলাদেশে যেমন, মানে আমরা যখন সাংবাদিকতায় পড়ি এরকম জার্নালিজম যেরকম একটা ডিপার্টমেন্ট আপনাদের, বা অ্যাকাউন্টিং যেরকম একটা ডিপার্টমেন্ট, টিএইচএম কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্ট। সেটা দীর্ঘদিন আগে থেকে তারা করছে। এবং একটা সময় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ছেলে পড়তে যেত টিএইচএম এ, এবং এখন পর্যন্ত আপনি ইউরোপে বা মিডল ইস্টে যে মানে হায়ার র্যাঙ্কিতে যে বাংলাদেশিগুলোকে দেখছেন, তাদের ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন যে ইভেন তো বাংলাদেশেও যারা আছে, এদের 90% ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন তারা কিন্তু ইন্ডিয়া থেকে পড়ালেখা করেছে, অথবা মালয়েশিয়া থেকে টিএইচএম এ পড়ালেখা করে তারা ইউরোপে সেটেল। আপনি মালয়েশিয়ার কথা বলছেন, মালয়েশিয়া কি একটা বড় হাব? মালয়েশিয়া ইজ এ ভেরি বিগ হাব, হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য মালয়েশিয়া খুবই বড়, কারণ ইউরোপের অনেক বড় বড় ইনস্টিটিউট তাদের ব্রাঞ্চগুলো করেছে মালয়েশিয়াতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে কেমন ছেলে পেলে মালয়েশিয়া হয়ে অন্য জায়গায় যান বা বাংলাদেশ থেকে এরকম কোনো ওইভাবে আমার না, কিন্তু আমি দেখি প্রচুর ইভেন এই প্যান্ডামিকের কারণে একটা বড় জিনিস হয়েছে যে প্রচুর ছেলে ব্যাকও করছে মালয়েশিয়া থেকে, প্রচুর ছেলে ব্যাক করছে হসপিটালিটিতে পড়ালেখা করা। এটা একটা গুড সাইন আমাদের জন্য। তাদেরকে যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রো করবে। আমি একটা ছোট বিষয় জানতাম, আপনি ইন্ডাস্ট্রি নিয়ে বুঝতেই পারছি আপনি অনেক গভীরভাবে যুক্ত আছেন, অনেক গভীরভাবে চিন্তাও করেন, অনেক কিছু জানেনও। আমি একটু জানতে চাই, এই ইন্ডাস্ট্রিটা আজ থেকে 10 বছর পরে বাংলাদেশে যে চিত্রটা দাঁড়াবে এই ইন্ডাস্ট্রিতে, সেই চিত্রটা কেমন হবে বলে আপনারা চিত্রায়ন করতে পারেন? আমার তো স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশে 10 বছর পরে ইন্ডাস্ট্রি খুবই বড় হবে এবং প্রপার একটা শেপে আসবে, যেটার জন্য আমরা কাজ করছি এবং কাজ করছে গভর্নমেন্টও কাজ করছে। কিন্তু এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরগুলোকেও আরও আগায় আসতে হবে, কারণ গভর্নমেন্টের একার পক্ষে এত বড়
চাহিদা পূরণ করা। চাহিদা পূরণ করা। প্রাইভেট সেক্টরগুলো যেটা গভর্নমেন্ট করছে, বলতে তো গভর্নমেন্টের পর্যটন কর্পোরেশন, পর্যটন ছাড়া এবং সিপ প্রজেক্ট ছাড়া গভর্নমেন্টের আর কেউ নেই। হ্যাঁ, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে আনতে পারে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আনলে তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এনেছে, যেমন আইইউবিএটি নামে একটা ইউনিভার্সিটি তারা এনেছে, আর আরো দু একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইভাইজের ছিল, ইভাইজ নামে একটা ইউনিভার্সিটি ছিল, ওদের হসপিটালিটি ম্যানেজমেন্ট ছিল, ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে, রয়্যাল ইউনিভার্সিটি আছে। বাট এই কারিকুলামটাকে আরো স্ট্রং করতে হবে, প্রপার একটা কারিকুলাম শেপে আনতে হবে, যে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার পরে, কারণ হসপিটালিটি ম্যানেজমেন্টে কিন্তু অনেকগুলো ভাগ আছে। মানে আমরা যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট বলি, সেটার মধ্যে একটা ভাগে আমরা বলতে পারি যে আমরা যদি হোটেল নিয়ে চিন্তা করি, যে আমি কি ফ্রন্ট অফিসে কাজ করব, না আমি হাউসকিপিংয়ে কাজ করব, না আমি F&B সার্ভিসে কাজ করব, না আমি F&B প্রোডাকশনে কাজ করব। যেমন আমি পছন্দ করেছি আমি F&B প্রোডাকশনে কাজ করব। সো আমাদের কিন্তু এরকম একটা F&B প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, রাইট। সো আমাদের এইরকম প্রপার কারিকুলাম কারো কাছে নেই, যে অ্যাকচুয়ালি আমি যাকে দিতে পারি যে তুমি এই জিনিসটা করো, তুমি 4 বছরের একটা কোর্স করছো। ইন্ডিয়াতে, আমি আবারও ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি, বা আমি অস্ট্রেলিয়াতেও আমি দেখেছি যে আমাদের 4 বছরের কোর্স, প্রথম 2 বছর আমাদেরকে তারা কিন্তু সবগুলো ডিপার্টমেন্টেই কাজ করাইছে, যে তুমি ফ্রন্ট অফিসে কাজ করো, তুমি হাউসকিপিংয়ে কাজ করো 6 মাস, তুমি সার্ভিস নিয়ে 6 মাস কাজ করো এবং পড়ালেখা করো, তুমি প্রোডাকশন নিয়ে 6 মাস কাজ করো এবং পড়ালেখা করো। সো তাহলে তুমি পুরো হসপিটালিটি জিনিসটা শিখো, মানে পুরো প্যাকেজটাই, পুরো প্যাকেজটার পরে এবার তুমি চুজ করো তুমি মেজর হিসাবে কি নিবা, যেটা তোমার 2 বছর পড়তে হবে। রাইট, সেই 2 বছরের উপরে সে পড়াশোনা করে নিজেকে তুমি একটা মানে চারটা বিশেষায়িতভাবে। সেক্টরে যে কোনো একটা থেকে তুমি মেজর হিসাবে বের হয়ে আসবে, বিশেষায়িতভাবে নিজেকে বিশেষায়িতভাবে প্রস্তুত করতে পারবে। আমরা বিষয় নিয়ে আরো আলাপ করবো। আমাদের সাথে আছেন সৈয়দ তোজাম্মুল হক, সাথে আছেন রাফি আহমেদ। দর্শক, আমরা আজ কথা বলছি আনোয়ার সিমেন্ট মুক্ত কণ্ঠে বাংলাদেশের শেফিং ইন্ডাস্ট্রি নিয়ে। এই ইন্ডাস্ট্রির নানা সংকট, সম্ভাবনা এবং আগামী দিনের ঘটনা প্রবাহ নিয়ে আমাদের আলোচনা চলছে। এই আলোচনাটি চলমান থাকবে, কিন্তু তার আগে সময় হয়েছে একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যানেল 24-এর সপ্তাহান্তের আয়োজন আনোয়ার সিমেন্ট মুক্তকণ্ঠ। এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাংলাদেশের শেফিং ইন্ডাস্ট্রি নিয়ে। জনাব সৈয়দ তোজাম্মুল, আপনি এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বিরতির আগে। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। রাফি আহমদ আমাদের সাথে আছেন। রাফি আহমদ, আপনার কাছে আসবো আমি একটু পরেই। আমি একটি বিষয় জানতে চাই, বাংলাদেশ থেকে অনেক ছেলেপেলে বিদেশে কর্মসংস্থানের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসেন, বাংলাদেশে ট্রেনিংও গ্রহণ করেন, হ্যাঁ, কিন্তু আবার শুনি যে আসলে যারা আসলে শেফ হয়ে যান বা শেফ হতে চান বা শেফিং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কানাডা, ইউকে, ইউএসএ, ইউরোপ অথবা ফ্রান্সে যেখানেই যাক না কেন, তারা অনেক সংকটে এবং সমস্যাতেও পড়েন। আসলে এই বিষয়টা কি, আমরা কি বাংলাদেশে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে পারি না? সমস্যাটা কোথায়? এটা হচ্ছে, আমি বলবো যে এটা হচ্ছে আমাদের ল্যাকিংস। আমি যেটা আপনাকে বলছিলাম, যে আমাদের দেশে কিন্তু অনেক ইনস্টিটিউট হচ্ছে, এবং তারা যেটা হচ্ছে, তারা কিছু কিছু ইনস্টিটিউট প্রপারটা দিচ্ছে, এক্সেপ্ট এনএসটিটি পারফেক্ট দিচ্ছে, যে তোমার 2 বছর লাগবে তুমি হসপিটালিটিতে পড়তে, তোমার 1 বছর লাগবে প্রফেশনাল শপ করতে, তোমার 6 মাসের একটা ট্রেনিং করতে হবে। হ্যাঁ, 6 মাসে সে হয়তো স্টার্টিংটা করতে পারছে, বাট অনেক প্রাইভেট অনেক ইনস্টিটিউট হয়েছে যারা কিন্তু বলছে যে একটা মানে স্বপ্ন দেখাচ্ছে, যে তুমি আমার এখানে আসবা, তুমি আমার এখানে 6 মাসের একটা কোর্স করবা, 3 মাসের একটা ইন্টার্ন করবা, 9 মাস পরে তুমি একজন শেফ, তুমি একটা সার্টিফিকেট নিচ্ছ, তুমি শেফ হয়ে যাচ্ছ। কিন্তু এত স্বল্প সময়ে আপনি তো 4 বছরের কোর্স করেছেন। আমি ওটাতেই আসছি, যে অ্যাকচুয়ালি 6 মাসে সে থিওরি পড়ছে, তারপরে গিয়ে 3 মাসে ট্রেনিং করছে, তাকে ট্রেনিংয়ে পাঠাচ্ছে। আমাদের একটা আছে আমাদের দেশে, যে আমরা মনে করি 5 স্টার হোটেল মানে আমি অনেক কিছু শিখবো, বাট একটা ছেলে যখন 5 স্টার হোটেলে যাচ্ছে, একটা 5 স্টার হোটেলের অপারেশন এত বড়, অ্যাকচুয়ালি ট্রেনিংকে কোনোখানে আর দেওয়া হয় না, তাকে জাস্ট খালি একদম মানে পিলিং সেকশনে রাখা হয়, যেখানে সে আলু পেঁয়াজ ছিলছে বা স্টোর গুছাচ্ছে। সো এই ছেলেটা কিন্তু 3 মাসে বেসিক্যালি কোনো কিছুই শিখতে পারছে না। রেস্টুরেন্টগুলোতে যারা যাচ্ছে, বড় বড় রেস্টুরেন্টগুলোতে ইন্টার্ন করতে যাচ্ছে, তারা হয়তো বা 3 মাসের জায়গায় 6 মাস কাজ করে। যেমন আমি যখন ইন্টার্ন নেই, হ্যাঁ আমিও ইন্টার্ন দিয়ে কাজ করাই, কিন্তু আমি কিন্তু একদম বলে নেই, আমার ইন্টার্ন যারা আসে আমার কাছে তাদেরকে আমি বলে নেই, দেখো তোমার ইনস্টিটিউট থেকে বলেছে তোমাকে 3 মাস, কিন্তু আমি তোমাকে 6 মাসের আগে দিব না, ছাড়বো না। মিনিমাম 6 মাস তুমি আমার সাথে কাজ করতে হবে,
এবং 6 মাস পরে যদি আমি মনে করি হ্যাঁ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি, সেক্ষেত্রে আমি তোমাকে একটা সার্টিফিকেট দিব যে তোমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। যে কারণে কিন্তু আমার সাথে অনেকে ইন্টার্ন আসতেও চায় না, এবং যারা আসে আমি দেখেছি যে তারা 6 মাসে, আমি তাদেরকে 6 মাস না 1 বছরও করিয়েছি, একটা লেভেলে নিয়ে যেতে পেরেছি। কারণ আমি 3 মাসে কিন্তু কিছু শিখাতে পারি না তার তো। এবং আমাদের দেশে এখন এরকম অনেক ইনস্টিটিউট আছে যাদের আপনি যদি কিচেন সেট আপ দেখেন, আই এম সরি টু সে, দেখে মনে হবে যে এটা মনে হয় একটা কোনো বাসার কিচেন, বাট কমার্শিয়াল কিচেনে কিন্তু ফুল সেট আপ সম্পূর্ণ আলাদা। এরকম স্বয়ংসম্পূর্ণ ইনস্টিটিউট আপনি বাংলাদেশে। যখন অস্ট্রেলিয়াতে প্রথম যখন আপনি ইন্টার্ন করেছেন বা আপনি যখন শিক্ষানবিশ হিসেবে শিখেছেন, তখনকার সেটআপগুলোর সাথে বাংলাদেশের সেটআপ মিলালে আপনি কি চিত্র দেখতে পান? আমি কোনো চিত্রই মিলাতে পারি না, কারণ আমি অনেকগুলো ইনস্টিটিউট ঘুরে দেখেছি যেখানে আমি দেখেছি তারা হচ্ছে লিটারালি বাসার ওভেন, মানে হাউস হোল্ডে আমি যে ইলেকট্রিক ওভেন ইউজ করি বা হাউস হোল্ডে আমি যে স্টোভটা ইউজ করছি, এগুলা দিয়ে তারা শিখাচ্ছে। বাট আমি যখনই একটা কমার্শিয়াল, এবং আমি আমার রিসেন্টলি আমার নতুন জবে আমি 2 জন নিয়েছি এবং তারা ইন্টার্ন করে এসছে এক জায়গা থেকে। তারপরে যখন তাদেরকে আমি ইন্টার্নশিপের পরে আমার কিচেনে ঢুকিয়েছি, মানে তারা হচ্ছে অনেকটা হতভম্ব যে শেফ আমি তো একটা বড় একটা অর্গানাইজেশনে ইন্টার্ন করে এসেছি এবং আপনার এখানে চাকরি করতে এসছে, এবং সে যেখানে ইন্টার্ন করে এসছে সে এখানকার তুলনায় আমার ক্যাফেটা কিন্তু খুব ছোট, কিন্তু সে যখন আমার ক্যাফের কিচেনে ঢুকেছে, সে তার মিনিমাম একদিন মতো লেগেছে কিচেনটা দেখতে যে এই কিচেনে এটা কি জিনিস, এই ইকুইপমেন্টটা কি। আনফর্চুনেটলি ইকুইপমেন্টই চিনাতে পারছি না আমরা ছেলেদেরকে, যে কোন ইকুইপমেন্টটা কি কাজ করছে। যে ইকুইপমেন্টটা আপনি অনেক কষ্ট করে শিখেছেন অস্ট্রেলিয়াতে, যে ইকুইপমেন্টটা আমি অনেক কষ্ট করে শিখেছি শুরুর দিকে শিখেছেন। শুরুর দিকে আমাকে আমি শিখতে আপনার কাছে আবার আসি, আমি একটু জনাব রাফি আহমেদ আপনার কাছে আরেকবার আসি। আপনি যখন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে আপনি যখন ট্রেনিংগুলো নিয়েছেন, এই ট্রেনিংগুলো আপনাকে কে প্রস্তুত করতে কেমন সহযোগিতা করেছে? আর আর আপনার কি কোনো ইন্টারন্যাশনাল ট্রেনিং বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট দেখার সুযোগ হয়েছে? জি, আমি একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং করেছি, এটা হচ্ছে গিয়া লি কর্ডন ব্লু থেকে, ফ্রম মালয়েশিয়া। ওখানে আমি চিজ অ্যান্ড ওয়াইন অ্যাপ্রিসিয়েশনের উপরে কোর্স করেছিলাম, একটা শর্ট কোর্স ছিল। তো আমি শেফের সাথে একদম একমত যে 3 মাসে আমাদের দেশে ইনস্টিটিউটগুলো যা করছে, যে 3 মাসের একটা কোর্স, যেটা NTVQF লেভেল 1, অথবা 6 মাসের একটা কোর্স করানোর পরে একটা শেফ কোড দিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, অ্যান্ড তারা লিটারালি মনে করছে দে আর বিকামিং শেফ। বাট একদমই এটা আলাদা। আমি একটা কোর্স করার পরে আমি জাস্ট থিওরিটিক্যাল জ্ঞানটা পেলাম, আমি প্র্যাকটিক্যাল কিচ্ছু জানি না। প্র্যাকটিক্যাল আমরা যে ইনস্টিটিউটে শিখছি বা শেখাচ্ছে আমাদেরকে যে ইনস্টিটিউটগুলো, ওখানে যে ইকুইপমেন্টগুলো, ওখানে যে সেট আপগুলো, দ্যাটস টোটালি ডিফারেন্ট ফ্রম আ প্রফেশনাল কিচেন। এটা আমি নিজেও ফেস করেছি যখন আমি দেশে কোর্স করেছি ইনস্টিটিউটগুলোতে। আর যেখানে যে লে কর্ডন ব্লুর যে কোর্সটা আমি করেছি মালয়েশিয়াতে, ওদের কিচেন দেখলে মানে আমি বলবো যে আকাশ পাতাল তফাৎ, ওদের ইনস্টিটিউশন অ্যান্ড আমাদের ইনস্টিটিউশনের কিচেন। ওখানে আমরা টোটালি প্রফেশনাল কিচেন পাচ্ছি, প্রফেশনাল এনভায়রনমেন্ট, অ্যান্ড দে আর শোয়িং দ্য প্রপার প্রফেশনাল ওয়ে হাউ টু কুক, হাউ টু ম্যানেজ। কিন্তু আমরা বাংলাদেশে যেটা পাচ্ছি আমাদের দেশে, ইটস নট দ্য প্রপার ওয়ে। তার মানে আমাদের মানে যারা বিদেশে যেতে চান বা বিদেশে নিজেদেরকে এই শিল্পে যুক্ত করতে চান, তাদের জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের করা উচিত, সেটা আমরা মনে হয় ভালোভাবে। সবাই যে করছে না আমি কিন্তু এটা সবাই বলবো করছে না, না তা কিছু না। কিছু কিছু ইনস্টিটিউট institute। করছে। মানে আমি নাম নাম বলবো না, রাইট। কিছু কিছু ইনস্টিটিউট করছে, আমি জানি কিছু কিছু ইনস্টিটিউট দে আর ভেরি গুড। আমি কিন্তু সবসময় বলছি এনএসটিটিআই ইজ ডিফারেন্ট, Different. সম্পূর্ণ ডিফারেন্ট। That's different. এগেন জায়েদা আপা, শি ইজ ওয়ার্কিং এ লট, উনি এটাকে আরো চেঞ্জ করতে চাচ্ছেন এবং উনি করবেনও, এটা আমার বিশ্বাস উনি করবেন। বা আগেও এনএসটিটিআই যারা ছিলেন ওনারাও অনেক কাজ করেছেন এবং ওনারা একটা লেভেলে এখন নিয়ে এসছে। কিন্তু অনেক প্রাইভেট ইনস্টিটিউট হয়েছে যে অ্যাকচুয়ালি একটা রুমের মধ্যে 2টা রুম নিয়ে একটা ইনস্টিটিউট, একটা ফ্ল্যাট নিয়ে একটা ইনস্টিটিউট করে ফেলছে। তারা কোর্স করাচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, তারা একটা পরীক্ষা দিচ্ছে। আমাদের একটা খুব অদ্ভুত নিয়ম আছে, বিট্যাব, কারিগরি শিক্ষা বোর্ডের, যেটা আচ্ছা কারিগরি শিক্ষা বোর্ডে আপনার একটা পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে লেভেল 1 বলে।
সো লেভেল 1 পরীক্ষাটা হওয়ার পরে আরো কিন্তু অনেকগুলো ধাপ আছে, তারপরে মানে লেভেল 6 পর্যন্ত মনে লেভেল 7 পর্যন্ত লেভেল 7 পর্যন্ত যাওয়ার পরে তারা একটা ডিক্লেয়ার দেয়। সো মানে লেভেল 1 হচ্ছে, লেভেল 1 মানে হচ্ছে বেসিক, তুমি জানো ছুরি কি Initial জিনিস, একেবারে। কাটতে পারো। সো লেভেল 1 হওয়ার পরে কিন্তু তাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে ইউ আর এ শেফ। না, লেভেল 1 হওয়ার পরে তুমি শেফ হতে পারো না। লেভেল 1 হচ্ছে বেসিক্যালি তুমি একটা লেভেল, একটা স্টেয়ারে উঠলা, তোমার আরো 6টা স্টেয়ারে উঠতে হবে, এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই 6টাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ। 1 নম্বরটা কোনো চ্যালেঞ্জ না। এটা মানে হ্যাঁ। শুরুর So, দিককার ওইটা স্টেপ করে যখন দিচ্ছে তখন একটা খুব বড়, সো যারা অ্যাকচুয়ালি ভালো ইনস্টিটিউটগুলোতে যাচ্ছে তারা কিন্তু ভালো করছে, তারা দেশের বাইরে গিয়েও ভালো করছে, তারা দেশেও ভালো করছে। আর দেশের বাইরে অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্ট। আমি বলতে পারি যে আমরা যদি এই আমাদের যে ছোট ছোট যে লুপান ফলগুলো আছে এগুলোকে যদি আমরা কাভার আপ করতে পারি 5 থেকে 10 বছরের মধ্যে কিন্তু আমাদের দেশে আর দেশের can বাইরের cover মধ্যে up. খুব একটা পার্থক্য থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে, আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বলি, ক্যাফে ইন্ডাস্ট্রি বলি, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমাদের পর্যাপ্ত হোটেল নাই বাংলাদেশে। আমি একটা বিষয় একটু জানতে চাই এই প্রেক্ষাপটে, বাংলাদেশে যে বড় বড় 5 স্টার হোটেল রয়েছে, বড় বড় রিসোর্টগুলো রয়েছে, নানা ধরনের অবকাশ এখন কেন্দ্র রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টও ঘটছে। আমি যে আইসিসির ইভেন্টগুলোর কথা বলি, আরও অন্য ইভেন্ট বলি, এগুলোতে কি সব জায়গাতে বাংলাদেশিরা কাজ করছেন নাকি ইন্ডিয়ান, শ্রীলঙ্কান বা অন্যান্যরাও আছেন? না, এখানে আছে, বিভিন্ন দেশ থেকেও আসছে, ইন্ডিয়া থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে বিভিন্ন শেফরা আসছেন, বাংলাদেশ থেকে একটা বড় বড় চাংটা হচ্ছে বাংলাদেশি। বাট দেখা যাচ্ছে যে একটু সিনিয়র লেভেলে বিভিন্ন হোটেলস বা রেস্টুরেন্ট, এগুলো হোটেলসগুলোকে আনতে হয়, এটা হচ্ছে তাদের একটা স্পেশালি 5 স্টার হোটেল যারা আছেন স্পেশাল রিকোয়ারমেন্টের জন্য তারা নিয়ে এটা আসেন। হচ্ছে তাদের কোম্পানির রিকোয়ারমেন্ট, মানে গ্রুপের রিকোয়ারমেন্ট। আমি ম্যারিয়টের কথা বলি বা আমি আইএসজির কথা বলি, তারা কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেয়, তোমার মিনিমাম এই ক্যাটাগরিটা হতে হবে, তোমার এক্সিকিউটিভ শেফের বা তোমার কালিনারি ডিরেক্টরের এই ক্যাটাগরি দিতে হবে। তখন তারা দেখছে অ্যাকচুয়ালি দেশে এই ক্যাটাগরিটা নেই। ওইভাবে নাই, সো তখন তারা বাইরে থেকে ফ্লাই করাচ্ছে। তো এটা ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপ থেকে আসছে, ইন্ডিয়া থেকেও আসছে কিছু কিছু, শ্রীলঙ্কা থেকেও কিছু কিছু আসছেন, মানে তারা বাংলাদেশে আছেন এবং কাজ তারা করছেন। বাংলাদেশে আসছেন এবং কাজ করছেন। হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু অনেক সিনিয়র শেফ আছেন, কিন্তু তারাও কিন্তু একটু কেমন জানি মানে নিজেদেরকে ওইভাবে এক্সপোজ করেন না expose নাকি? করছেন না। আচ্ছা, আচ্ছা। কারণ তারা হচ্ছে মানে করছেন না বললে ভুল হবে, করতে পারছেন না। তারা করতে পারছেন না কি কারণ দেখা যাচ্ছে একটা 5 স্টার প্রপার্টিতে উনি কাজ করছেন, সে এতটাই ব্যস্ত সে যে একটা ছেলেকে সময় দিবে বা তৈরি একটা করবে। ইনস্টিটিউটে গিয়ে একটা ছেলেকে শিখাবে, ওই জিনিসটা উনি পেরে উঠছে না, কারণ ওনারও তো একটা সময়ের ব্যাপার আছে। ওনার তারপরেও কিন্তু অনেক সিনিয়র শেফ, আমি বলবো অনেক সিনিয়র শেফ অনেক সময় গিয়ে স্পেশাল গেস্ট হিসাবে যাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন ছেলেদেরকে, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু এটা আরো বাড়ানো দরকার। আমি আপনার কাছে একটু জানতে চাই, রাফিয়া আহমেদ, আপনি যখন কাজ করছেন, শেফিং ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশছেন, নিজেও কাজ করছেন, এই যে কাজ করার যে ধারাটা, এই ধারাতে এসে আপনার কি কখনো মনে হয় যে আসলে আমরা যে পথে এগোচ্ছি, আমরা যে পথে যাচ্ছি, তাতে আমরা 10 বছর পরে যে মার্কেটটা পাবো, যে ডিমান্ডটা পাবো, সেই ডিমান্ডকে পূরণ করার মতো সাপ্লাই চেইন আমরা প্রস্তুত করতে পারবো, এটা কি আপনার মনে হয়? বাংলাদেশের শেফ ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, হ্যাঁ। তো অনেকগুলো চেইন হোটেল, যেগুলো চেইন আমাদের অলরেডি আমাদের দেশে এন্টার করেছে। নেক্সট 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্সে আমাদের একটা স্কেল আছে যেখানে 15 to 30 চেইন হোটেল আমরা দেখতে পাবো, ইন্টারন্যাশনাল চেইন হোটেল, ইন্টারন্যাশনাল চেইন হোটেল দেখতে পাবো বাংলাদেশে। কজ আমাদের যে 5 স্টার হোটেলসগুলো আছে, এটা আমাদের যে গেস্ট চাহিদা, ওটা ক্যাপাসিটি পূরণ করতে পারছে না। সো না, আমাদের আরএমজি সেক্টর নিয়ে কিন্তু অনেক বড় ধরনের এনগেজমেন্ট আছে, কারণ আমরা যেহেতু গার্মেন্টস সেক্টর বাংলাদেশে অনেক বড় একটা সেক্টর, একটা পরিসরে আছে। সো গার্মেন্টসের কারণে যেটা হয় যে আমরা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল গেস্ট পাচ্ছি, আমরা অনেক এজেন্সিস পাচ্ছি যাদেরকে সার্ভিস প্রপারলি এই কিছু সংখ্যক গুটি কয়েক 5 স্টার হোটেলস বা তারা কিন্তু প্রপারলি সার্ভিসটা দিতে পারছে না। দ্যাটস ওয়াই উই নিড more 5 star hotels, more 5 star category service facilities. So next 5 to 10 years এ কিন্তু বাংলাদেশে হিউজ পসিবিলিটিস আছে যে আমরা এই ইন্ডাস্ট্রিতে আরো গ্রো আপ
করতে পারবো। আর দ্যাটস ওয়াই আমি মনে করি যে ইয়াং জেনারেশন যারা আছে দে হ্যাভ ভেরি হিউজ অপরচুনিটি টু এন্টার ইনটু দিস ইন্ডাস্ট্রি। আমি একটা বিষয়টা আপনার কাছে জানতেই চাই, এটা এটা হয়তো সরাসরি উত্তর না দিলেও চলবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই প্রফেশনে বা এই পেশাতে যদি আমি বলি একজন শেফ তার আর্থিক নিশ্চয়তা, তার চাকরির নিশ্চয়তা এবং আর্থিক নিশ্চয়তা, সেটা কি স্যাটিসফ্যাক্টরি লেভেলের? আপনি যা দেখেছেন আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন। একটু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে যে আর্থিক আমাদের যে পেমেন্টটা বা স্যালারি স্কেলটা ইজ নট আপ টু দ্য মার্ক। Okay. অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ভারত, স্যালারি শ্রীলঙ্কা, মালয়েশিয়া একদমই কম। যেখানে বাংলাদেশে একজন কমি ওয়ান যে আমাদের একটা ডেজিগনেশন কিচেনের, সো কমি ওয়ান ডেজিগনেশনে বাংলাদেশে হাইয়েস্ট 17 to 20 বেসিক লেভেল থাকে। আচ্ছা, যদি বলি এটা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে 20 to 30 বা তার প্লাস যে কাঠামোটা, এটা কি আপনার কাছে কম অথবা যথেষ্ট মনে হয়? কম আমি বলছি ইন্ডিয়ার তুলনায় নিশ্চয়ই কম, মালয়েশিয়ার তুলনায় অবশ্যই কম, ঠিক আছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। ইভেন হয়তো ভুটানের তুলনাতেও কম, ভুটান, তারপরে মালদ্বীপ তো অনেক বড় হাব ট্যুরিজমের, সেই তুলনায় হয়তো অবশ্যই কম। কিন্তু আমরা বাংলাদেশের যে অর্থনীতি আমরা যে মেনটেন করি বা বাংলাদেশের যে অর্থনীতির মধ্যে আছি, আপনার কি মনে হয় তারপরও এটা এরকম থাকলেই চলবে নাকি আরেকটু অবশ্যই বাড়া উচিত? অবশ্যই বাড়া উচিত। অ্যাকচুয়ালি আপনার ওয়ার্কিং আওয়ার, আপনার যে কাজের ধরনটা, এটা বুঝতে হবে। ইফ দে আর নট গেটিং পেইড প্রপারলি দে আর নট কামিং ইনটু দিস ইন্ডাস্ট্রি। রাইট। আমি এটাই একটু জানতে চাচ্ছিলাম যে আসলে তাহলে তো যারা মালিক আছেন, যারা কাজ করছেন বা যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে এখন ওপরের লেভেলের পলিসি মেক করছেন বা আপনারা অনেক কিছু তৈরি করছেন বা অন্যদেরকে আসার জন্য পথ তৈরি করে দিচ্ছেন, তাদের একটা বড় দায়িত্ব আছে। হ্যাঁ, তাদের একটা বড় দায়িত্ব আছে। আমি এখানে একটু দ্বিমত করবো রাফিয়ার সাথে। সেটা হচ্ছে কি যে মানে আমার একটা হিস্ট্রিতে ফিরে যাই। আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেলাম, আমি কিন্তু স্টুয়ার্ডিংয়ে কাজ করতাম। ওকে। এবং আমি আমার ক্যারিয়ার শুরু করি সিডনি ম্যারিয়টে অ্যাজ এ স্টুয়ার্ড। স্টুয়ার্ট মিন্স আমি থালা বাসন মাজতাম, মানে একেবারে সাদা, একদম ডিশ ওয়াশার ছিলাম বাংলা ভাষায়। রাইট, হ্যাঁ, বাংলা ভাষায়, রাইট। তখন আমি তখন আওয়ারলি আমি প্রায় $15 মতো পেতাম। ওকে। তারপর আমি যখন অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা শেষ করে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করলাম, তখন আমার পেমেন্ট আর একটু বাড়লো, আমি তখন $18 মতো পেলাম। ওইখান থেকে আমি যখন আবার শেফ হতে আসলাম, আমি যখন আমার ফার্স্ট ইয়ার অ্যাপ্রেন্টিস করি, আমার এখনো মনে আছে আমার ফার্স্ট ইয়ার অ্যাপ্রেন্টিসের আমার পে চেক ছিল ঘন্টায় $7.80 মতো, মানে অর্ধেক প্রায়, অর্ধেক। মানে কমে আসলো আপনার। হ্যাঁ। সো তারপরে সেকেন্ড ইয়ারে গিয়ে আমার ওটা হচ্ছে $1.50 মতো বাড়লো, থার্ড ইয়ারে গিয়ে $2.50 মতো বাড়লো, ফোর্থ ইয়ারে গিয়ে বাড়লো। তারপরে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেড়েছে। হ্যাঁ, আমাদের দেশে আমরা জানি যে আমাদের দেশে এমনি হচ্ছে ওয়েজেসটা কম বা স্যালারিটা কম, সেই হিসাবে হ্যাঁ দিচ্ছে, কিন্তু আদারও কিছু ফ্যাসিলিটিস কিন্তু হোটেল বা বড় বড় রেস্টুরেন্টগুলো দিচ্ছে। যে বড় বড় আপনি যদি বড় কোনো রেস্টুরেন্টগুলো দেখেন, সেখানে হয়তো বা বলছে যে তোমার প্যাকেজ এটা, কিন্তু পাশাপাশি কিন্তু আরও কিছু ফ্যাসিলিটিস যুক্ত হচ্ছে, আরও কিছু ফ্যাসিলিটিস যুক্ত হচ্ছে, ডিউটি মিল যুক্ত হচ্ছে, হলিডেজ যুক্ত হচ্ছে, লিভ যুক্ত হচ্ছে, যে জিনিসটা কিন্তু আগে ছিল না। এখনো অনেক, তার মানে আপনি বলছেন যে ধীরে ধীরে এটা একটা শেপে আসছে, কিন্তু এই শেপটা আসতে না যে ফোর্সে আগাচ্ছিল সেটা থেকে আবার একটু স্লো হয়ে গেছে। কখন স্লো হলো? এইটা প্যান্ডেমিকের সময়, বেসিক্যালি প্যান্ডেমিকের সময় স্লো হয়েছে। আর আরেকটা যেটা হয়েছে যে এটা স্লো হওয়ার আরও একটা কারণ আমি বলবো যে আমাদের দেশে কিন্তু এখন প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে। ঢাকা শহরে সিটি অফ রেস্টুরেন্টস, এটার উপরে বেস করে অ্যাকচুয়ালি খিলগাঁও বলি অথবা ধানমন্ডি বলি, রিসেন্টলি বনানী একটা হাব হয়েছে, বনানী অনেক আগের হাব, মানে প্রত্যেকদিন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। আর ওই যে 6 মাসের কোর্স করে আমি বের হয়ে যাচ্ছি, আমি শেফ হয়ে গেছি। তো আমাদের দেশে একটা মন মানসিকতা এখনো এরকম আছে যে আমি একটা জায়গায় ঢুকলাম, মানে আমি তো কাজ করছি, আমি আমার অভিজ্ঞতারও তো একটা দাম আছে। 6 মাস আমার কাছ থেকে এটা দেখার পর আরেকজন এসে বলছে যে আমি তো পারি, আচ্ছা তাহলে ওনাকে বাদ দিয়ে কম বেতনে একজনকে নাও। এবং এটা হচ্ছে কি হয়তো আর 3 মাস বা 6 মাস রান করার পরে তার কিন্তু ব্যবসা পুরো একটা গন্ডগোল বেঁধে যাচ্ছে। এবং এটার জন্য কোয়ালিটি মেইনটেইন হচ্ছে, এটার জন্য আমি বলবো যে আমরাও মানে
ওনার্সরাও যেরকম তাদের একটা দোষ আছে, আমাদেরও একটা দোষ আছে, কারণ আমরা মনে করছি কি যে 6 মাসই এনাফ, হয়ে যাবে, আমি পারবো না কেন, Right. উনি পারলে আমি পারবো না কেন। তো এই টাইমটা তো দিতে হবে। হ্যাঁ, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, আপনি মনে হয় রেস্টুরেন্ট স্কুলের কথা কি যেন হ্যাঁ, বলতে এটাই বলতে চাচ্ছিলাম যে রেস্টুরেন্ট বেজে কিন্তু আমি ওই কথাটা বলেছি যে দে আর নট গেটিং পেইড। আমি এমনও দেখেছি যে একজন এক্সিকিউটিভ শেফ চাচ্ছেন ফর আ রেস্টুরেন্ট এন্ড তার বিগ পোস্ট, It's a big post. ইটস আ বিগ পোস্ট এন্ড তার স্যালারি স্কেল ধরছে তারা 15,000। ও মাই গড। মানে এইখানে একটা ঘটনা হয়ে গেছে কি, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু মানে প্রত্যেকটা, এটা ভাবাই যায় না আপনি যা বলছেন। এটা কিন্তু একটা র্যাঙ্কিং এর মতো, যে মানে আপনি যদি মিলিটারিতে দেখেন যেরকম র্যাঙ্কিং আছে, শেফিংও কিন্তু আমাদের একটা র্যাঙ্কিং আছে, তুমি এইটা তুমি মানে আমরা র্যাঙ্কিংটা শুরু করি কমই লেভেল থেকে। একটু যদি বলেন, আমার জানা নেই, মানে, দর্শকরা হয়তো যারা শুনছেন তারা হয়তো আমরা হ্যাঁ। শুরুটা করি হচ্ছে যে যিনি শুরু করেন তার আমরা ranking যখন আমার পড়ালেখা শেষ করে মানে আমার অ্যাপ্রেন্টিসশিপ বা আমার ইন্টার্নশিপ শেষ করে আমি যখন ঢুকি, আমরা কিন্তু তখন বলি কমি। আচ্ছা, তা এই কমির আবার ভাগ আছে, কমি 1, কমি 2, কমি 3, শুরু হয় হচ্ছে কমি 3 থেকে, কমই না। কমিজ। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসিডিপি, ডেমি শেফ দ্য পার্টি, তারপরে আগে হচ্ছে সিডিপি, শেফ দ্য পার্টি, তারপরে একজন হয় সুশেফ, যেটাতে আপনি এখন আছেন। না আমি আছি এক্সিকিউটিভ। ও, আপনি আছেন এক্সিকিউটিভ সুশেফ। সুশেফের পরে হোটেলস গুলা দিচ্ছে সিডিসি, শেফ দ্য কুজিন, তারপরে এক্সিকিউটিভ সুশেফ, দেন এক্সিকিউটিভ শেফ। এবং এটা কিন্তু মানে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারিড করে, যে অ্যাকচুয়ালি আমার হতে পারে যে যেমন আমার এখনকার অর্গানাইজেশনে আমার হচ্ছে টোটাল ফিউচার প্ল্যান সহ আমার নেক্সট 1 বছরের মধ্যে আমার টিমটা হবে অলমোস্ট 103 জনের একটা টিম হবে। ওকে, সো 103 জনের একটা টিম, আমি সেখানে এক্সিকিউটিভ সুশেফ, আমার কিন্তু একজন এক্সিকিউটিভ শেফ আসছেন, আমার একজন এক্সিকিউটিভ শেফ আমাদের কোম্পানির সাথে খুব তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করবেন, ফেব্রুয়ারির মধ্যে ইটালি থেকে আসছেন। সো আবার একটা অর্গানাইজেশন যার হয়তো বা টোটাল মিলায়ে 8 জন স্টাফ, সেও কিন্তু বলছে যে আমার একজন এক্সিকিউটিভ শেফ লাগবে। আচ্ছা, এইখানে কিন্তু একটা দ্বিধা থেকে যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার এখানে যে আমার অর্গানাইজেশনে যে কাজ করছে অ্যাজ এ হয়তো বা খুব বেশি হলে সিডিপি, সে কিন্তু আরেকটা অর্গানাইজেশনে গেলে তাকে দেখা যাচ্ছে যে তাকে এক্সিকিউটিভ শেফ দিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে এই কাঠামোগুলো ঠিক থাকছে না। এই কাঠামোগুলো আমরা ঠিক রাখতে পারছি না। আচ্ছা, আমরা ঠিক রাখতে পারছি না, কারণ ওই যে আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা একটা স্বপ্ন দেখে যাচ্ছি যে খুব সুন্দর, যে আমি 6 মাস কোর্স করলাম, 6 মাস ট্রেনিং করলাম, তারপরে আমি শেফ। সো আমি কিন্তু তখন আমার মাথার মধ্যে ঢুকছে যে আমি তো কমই 1, আচ্ছা পাশের রেস্টুরেন্ট আমাকে বলছে তুমি সিডিপি, স্যালারি হয়তো বা একই, আমি জাম করছি সিডিপিতে, আচ্ছা সিডিপি থেকে আমি ডাইরেক্ট হেড শেফ হয়ে যাচ্ছি বা এক্সিকিউটিভ সুশেফ হয়ে যাচ্ছি, কিন্তু আমার কিন্তু হয়তো বা পজিশন গ্রোথ হচ্ছে, আমার স্যালারি গ্রোথটা হচ্ছে না, আমার লার্নিং গ্রোথটা হচ্ছে না, আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। সো এই জিনিসটা আমি বলবো যে মানে ইয়াং জেনারেশন যারা আসছে ইন্ডাস্ট্রিতে, এই জিনিসটা তাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে হ্যাঁ আমি ক্যারিয়ার গ্রোথটা কিভাবে করব। রাইট। আমি একটু রাফি আহমেদ আপনার কাছে আসতে চাই। যারা বর্তমান সময়ে আপনার মতো যারা ইয়াং এনার্জেটিক ফিমেল যারা এই প্রফেশনে আসতে চান, অনেকেই হয়তো আসার জন্য কোর্স করছেন, অনেকে হয়তো কাজ করছেন হসপিটালিটি ম্যানেজমেন্টে আসার জন্য, অনেকে হয়তো কোর্সের মধ্যেই আছেন এখন। যারা নতুন করে আসতে চান, তাদের জন্য আপনার বার্তা কী হবে? তারা আসলে কোন ধরনের চিন্তা চেতনা নিয়ে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে? এই ইন্ডাস্ট্রিতে এন্টার করার জন্য ফার্স্ট অফ অল হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, ওয়্যার ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, নিজেকে আপনি কোথায় দেখতে চান? নিজেকে আপনি কোথায় দেখতে চান। ইউ হ্যাভ টু বি অ্যাম্বিশাস, বি ফোকাসড, প্যাশনেট অ্যান্ড ওয়ার্ক অন ইট। ওকে, আর এর জন্য দ্যাটস দ্য কিওয়ার্ডস। ওকে আমি সৈয়দ তোজাম্মুল হক আপনার কাছে এই একই প্রশ্নটাই করতে চাই। যারা ইয়াং ছেলে পেলে হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছে, তাদের যদি রন্ধন শিল্পী হওয়ার ইচ্ছা হয়, আপনার কথায় যদি বাবুর্চি হওয়ার ইচ্ছা হয়, ইন্টারন্যাশনাল বাবুর্চি হওয়ার ইচ্ছা হয় বিভিন্ন ক্ষেত্রে আর কি, হ্যাঁ, তারা আসলে কোন চিন্তা চেতনা মাথায় নিয়ে আসবে? আপনি একটা কথা উল্লেখ করেছেন যে তড়িঘড়ি করা যাবে না, নট এ ম্যাটার অফ 3 or 6 months, ইট ইজ এ লং টাইম প্রসেস। মানে ফুড ইন্ডাস্ট্রিটা বা শেফিং ইন্ডাস্ট্রিটা, কুকিং ইন্ডাস্ট্রি যেটাই আমি বলি, এটা কিন্তু একটা লম্বা সময়ের কাজ। আমি কিন্তু এখনো প্রত্যেকদিন শিখি। ওকে, আমি অলমোস্ট 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমি প্রতিনিয়ত, কারণ
এত আগায় যাচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, আমাদের কোপ আপ করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। সো যারা নতুন আসতে যায় তাদেরকে প্রথম বলবো যে এটা কিন্তু একটা লং আওয়ার কাজ, এবং এটা বিজ্ঞানসম্মত শিল্পসম্মত ব্যাপার। শিল্প, অ্যাকাউন্টস, মানে আমি যে শুধু রান্না করলাম তাই কিন্তু আমার কাজ না। আমি রান্না করার পরে আমার এই রান্নাটা করতে কি খরচ আমার হচ্ছে, আমি কত টাকা এটাকে সেল করতে পারবো, আমি কতটুকু প্রফিট এখান থেকে বের করতে পারবো, সব পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমার করতে তার সাথে হবে। আবার নিজের খরচ বাদ দিয়ে কয় টাকা প্রফিট করতে পারবো হ্যাঁ, সেটা profit করতে পারবো সেটা কিন্তু আমার হিসাব করতে হবে। এবং পাশাপাশি আমার হিসাব করতে হবে যে আমার জিনিস যেন নষ্ট না হয়, আমার রোস্টারিং করতে হবে, আমার কে কখন কাকে, আমি কোন লোকটাকে, মানে আমার কোন কলিগটাকে, জুনিয়র কলিগকে আমি কোন সময় আনলে আমার অপারেশনটা স্মুথলি চলবে। সো ইটস এ লং প্রসেস, ইটস নট এ 1 day or 7 day প্রসেস। Right. তার মানে এই লম্বা প্রসেসে ঢুকতে যারা আসবে তাদেরকে ধৈর্য ধরে একটা কিন্তু আসতে হবে। ধৈর্য ধরে আসতে হবে, যে কম্প্রোমাইজ করতে হবে অনেক কিছু, কারণ মানে ইন্ডাস্ট্রিটা এরকম যে আমরা কিন্তু বলি যে বেসিক্যালি পাবলিক হলিডে বলে আমাদের কাছে কিছু নেই। সবাই যখন ঘুমায় আমরা তখন কাজ করি, মানে সবাই যখন আনন্দ করে, সবাই যখন ঘুরে, আমরা কিন্তু তখন কাজ করি। এক্স্যাক্টলি। আর আমরা সবাই যখন যখন ছুটি ঘুমাই, কাটাতে আসে, সবাই সময় কাটাতে আসে, Exactly, তখন আমাদের আপনার কিন্তু তখন রাশ তখন বেশি হয়, আপনার বিজিয়েস্ট আওয়ার। বিজিয়েস্ট আওয়ার শুরু হয়। মানে আমি মনে হয় লাস্ট 8-10 বছর হবে আমি কোনো স্পেশাল ডে আমার ফ্যামিলির সাথে পালন করতে পারিনি। এটা তো একদিক থেকে নেগেটিভ। ইটস এ নেগেটিভ থিং। সো এটা কিন্তু একদিক থেকে আমাকে negative। ওইটা আমাকে ওইভাবে হ্যাঁ করতে পারিনি, কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলিকে ওইভাবে আমার ম্যানেজ করতে হচ্ছে, আমার ফ্যামিলিও বুঝছে। আমি পারিনি বললেও ভুল হবে, হ্যাঁ হয়তো আমি আমার প্যারেন্টসের সাথে ডিনারে যেতে পারিনি, বাট আমি লাঞ্চে তাদের সাথে কিন্তু একটা সময় দিয়ে এসেছি, বা আমি পরের দিন মর্নিংয়ে গিয়ে তাদের সাথে একটা সময় দিচ্ছি। ওকে। আমি শুধু স্পেশাল ডে বললাম এই কারণে, স্পেশাল ডেটা হচ্ছে আমরা এখন খুব পালন করি। পাশাপাশি লং আওয়ার্স টু ওয়ার্ক টু ওয়ার্ক এবং কনসিস্টেন্সি, খুব কাম থাকতে হবে, মানে একদম ঠান্ডা মাথায় সবসময় একটা রোতে থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড আমার ধরে রাখতে হবে, ওইখান থেকে ফল ডাউন করা যাবে না। এবং সর্বোপরি যেটা, যে আমি শুরু করে, হ্যাঁ অনেকে, আমি আবারও ফিরে আসছি, অনেকে হয়তো আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি শেফ হওয়া মানেই আমি হয়তো বা, সে ফর এক্সাম্পল আমি কানাডায় চলে যেতে পারবো, নাহলে আমি শেফ হলে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে আমি 50,000 টাকা বেতনে একটা চাকরি পাবো। দিস ইজ নট দ্য ওয়ার্ল্ড। আমি শেফ হয়ে ঢুকে আমি কোর্স শেষ করে আমি হয়তোবা আমি যে টাকাটা ইনকাম করব সেটা আনফর্চুনেটলি, যেহেতু আমরা আরএমজিতে সমৃদ্ধ, আমার একজন গার্মেন্টসের লেবারের চেয়ে আমার স্যালারিটা কম হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শেষবারের মতো আসতে চাই রাফিয়া আহমেদ আপনার কাছে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মতো ইয়াং যারা আছেন, আপনাদের মতো ইয়াং ফিমেল যারা আছেন, তারা যদি রন্ধন শিল্পে আসতে চান, শেফিং ইন্ডাস্ট্রিতে আসতে চান, তাদের কাছে আপনার শেষ পরামর্শ কি থাকবে? শেফ যেটা বলছিলেন আগের টপিকসটাতেই আমি যাব, যে লং আওয়ার অ্যান্ড ইটস আ লং প্রসেস। সো ইটস নট অনলি ইন শেফ ইন্ডাস্ট্রি, এটা সব ইন্ডাস্ট্রিতে দেয়ার ইজ নো শর্টকাট ওয়েতে কোনো কিছুই গেইন করা যায় না। এটা মনে রাখতে হবে যে যেটা ইজি ওয়েতে আসে ওটা ইজি ওয়েতে চলে যায়। ওকে। সো ওইভাবে প্যাশনেট হতে হবে, অ্যান্ড আপনার চিন্তা করতে হবে যে এখানে আমার হার্ড ওয়ার্ক করে গেইন করতে হবে। সো দ্যাটস দ্য থিং, যে প্যাশনেট হতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাফিয়া আহমেদ, ডেমি, শেফ ডি পার্টি, ক্যাফে সাও পাওলো। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ তোজাম্মুল হক, এক্সিকিউটিভ সুশেফ, ক্যাফে সাও পাওলো লিমিটেড। আপনাকে দর্শক, আপনাকেও আমরা আজকের মুক্তকণ্ঠে আলোচনা করছিলাম বাংলাদেশের শেফিং ইন্ডাস্ট্রি নিয়ে, এবং এই ইন্ডাস্ট্রির ভালো মন্দ, সম্ভাবনা, সংকটের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আগামীতেও আমরা এরকম একটি অফ ট্র্যাকের বিষয়, এরকম নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তখন আপনাদের সঙ্গ পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন শেষ করছি। শুভরাত্রি।